তো এই প্রশ্নটা কিভাবে করবা? প্রথমত আসলে ১০০ mg ১০০ মিলিগ্রাম এটাকে তুমি যদি গ্রামে নাও তাহলে ১০০ মিলিগ্রামকে গ্রামে নিলে ১০০০ দিয়ে ভাগ দিতে হয়। তাহলে এখানে ২ টা শূন্য এখানে ২ টা শূন্য কাটা দাও সমান সমান 1/10 মানে 0.1 এটা গ্রামে চলে গেল 0.1 গ্রাম। এবং তুমি এখন যেটা করবা যে প্রোটনের সংখ্যা বের করবা, তাই না? এই আয়নে প্রোটনের সংখ্যা বের করবো। তাহলে এত গ্রাম আছে, এত গ্রাম হাইড্রোজেন আয়ন আছে। তাহলে W/m সমান সমান N/Na। যেহেতু তুমি প্রোটনের সংখ্যা বের করবা তাহলে n বের করবা, তাই না? n বের করবা এবং হচ্ছে W/Na ডিভাইডেড বাই কি m আণবিক ভর। তো এখন W যেটা দেওয়া আছে 0.1 গ্রাম দেওয়া আছে, আমরা যেটা এখান থেকে দেখলাম 0.1 গ্রাম। এবং এখানে Na হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যা 6.02 ইন্টু 10⁻23। ঠিক আছে? এবং নিচে হচ্ছে আণবিক ভর হাইড্রোজেন হচ্ছে 2। এখন তুমি কাটাকাটি করো, দেখো কাটাকাটি করলে আসবে হচ্ছে কত আসবে দেখো তো। কাটাকাটি করলে আসবে হচ্ছে 3.02 ইন্টু 10⁻22 আসবে। দেখো, হ্যাঁ, এই যে 0.1 এর জন্য এখানে হচ্ছে 10⁻22 আছে এবং 6.02কে 2 দিয়ে ভাগ দিলে 3.02 বা 3.01, এখানে 3.01। আচ্ছা, তো এখন কথা হচ্ছে দেখো এইচ প্লাস আয়ন শুধু না, H2+ আয়ন, যেহেতু দুইটা পরমাণু আছে, হাইড্রোজেন পরমাণু দুইটা আছে, এই জন্য এইটাকে তুমি আবার 2 দিয়ে গুণ দিবা। এটার সাথে এটার সাথে কি করবা, 2 দিয়ে গুণ দিবা। 2 দিয়ে গুণ দিলে যেটা আসবে 6.02 ইন্টু 10⁻22। এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে? আশা করি বুঝতে পারছো যে এই ম্যাথটা আসলে কিভাবে করা হয়েছে। এর পরের প্রশ্ন দেখো, 25 ডিগ্রি তাপমাত্রায় 1 atm চাপে একটা সিলিন্ডারে 800 ml নাইট্রোজেন গ্যাস আছে। উক্ত তাপমাত্রায় সিলিন্ডারে নাইট্রোজেন গ্যাসের অণুর সংখ্যা কত? তো তুমি অণুর সংখ্যা বের করতে পারো। তুমি যেটা জানো যে n সমান সমান PV/RT, এই সূত্র জানো। এই সূত্র দিয়ে মানে প্রথমেই রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার তো এই প্রশ্নগুলো 25টা প্রশ্ন আসে কেমিস্ট্রি থেকে। প্রথমেই এরকম প্রশ্নে হাত দিবা না, যেটা একটু বড় ক্যালকুলেশন। ব্রড ক্যালকুলেশনগুলো একটু শেষের দিকে করার চেষ্টা করবা, যেগুলো একটু মানে অ্যাকুরেট অ্যান্সার আনাটা মনে হচ্ছে যে কঠিন হইতে পারে, সেগুলা পরে অ্যান্সার করাটাই বেটার। ঠিক আছে? আর ক্যালকুলেটর নাই, হাতে কলমে করতে হবে। যাই হোক, তো এটা হচ্ছে 1 অ্যাটমসফিয়ার এবং ভি হচ্ছে এখানে 800 ml, মানে হচ্ছে 0.8 লিটার একবারে লিখে দাও। এবং নিচে আছে হচ্ছে 0.0821, আর এর মান লিখলাম। এবং টি হচ্ছে 298, তাই না? আর এটা তুমি জানো যে এন সমান সমান N/Na, এটা জানো। এখান থেকে তুমি হচ্ছে এন বের করবা, নাইট্রোজেন গ্যাসের অণুর সংখ্যা যেটা সেটা বের করবা। তাহলে N/Na, এটা আমরা লাস্টে বের করব। তো এখন এখান থেকে তুমি যেটা পাবা সেটা হচ্ছে উপরে 0.8, নিচে হচ্ছে 0.08। আমরা 0.082 লিখতেছি না, শুধু 0.08 লিখতেছি। এবং এখানে 298, যেটা এই 298কে আমরা কি লিখবো জানো, 300 লিখে দিব। 300 লিখে দিব। এখন এটার সাথে এটা তুমি যদি এটাকে তো এখানে কাটাকাটি করো, কাটাকাটি করলে এখানে উপরে আসে 10 এবং নিচে 300 আছে। এবং এই 10 দিয়ে 300কে কাটো, তাহলে আসবে হচ্ছে 1/30। ঠিক আছে? এখন এখানে তুমি ক্যালকুলেট করবা 1/30 ইন্টু হচ্ছে Na। তো 1/30 ইন্টু 6.02 ইন্টু 10⁻23, তোমরা তো জানো যে অ্যাভোগাড্রো সংখ্যা Na। তাহলে এখন ক্যালকুলেট করো তো, 30 কাটাকাটি করলে 1/5 ইন্টু 10⁻23, মানে জাস্ট আমি দশমিকের ব্যাপারগুলো একটু বাদ দিয়ে করতেছি। দেখো, 30কে 6 দিয়ে তুমি চিন্তা করো, কাটাকাটি করো, তাহলে 5 আসতেছে। তাহলে 1/5 ইন্টু 10⁻23 এইটা আসতেছে। তাহলে 1/5 মানে কি? 1/5 মানে হচ্ছে 0.2 ইন্টু 10⁻23 আসতেছে। তাহলে এটাকে তুমি লিখতে পারো হচ্ছে 2 ইন্টু 10⁻22, রাইট? এটা লিখতে পারো। তাহলে দেখো তো এখানে 2 ইন্টু 10⁻22 আছে কিনা, এই দেখো এইটা আছে, 1.97 আছে। ঠিক আছে? 2 ইন্টু 10⁻2 এর কাছাকাছি, 2 ইন্টু 10⁻22 এর কাছাকাছি সবচেয়ে কোনটা আছে? 1.97 ইন্টু 10⁻22। সো তুমি এইভাবে এটা আসলে করতে পারো। আচ্ছা, এই প্রশ্নটা দেখো, 2 মিলিলিটার 100 মিলিমোলার সালফিউরিক অ্যাসিডকে প্রশমিতকরণে 1 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইডের কত মিলিলিটার প্রয়োজন? তো সূত্র এটা জানো তোমরা যে SVE সমান সমান হচ্ছে SVE। বাম পাশে আমরা অ্যাসিড লিখতেছি, ডান পাশে ক্ষার লিখতেছি। ওকে, তো বাম পাশে আসলে তুমি যে লিখবা S1 আসলে এখানে কি? 100 মিলিমোলার। 100 মিলিমোলারকে এইভাবে লিখো, 100 মিলিমোলার। মানে 100 মিলিমোলার থেকে যদি ডাইরেক্ট মোলারে নিতে চাও তাহলে আসলে 10⁻³ এত মোলার, তাই না? তাহলে হচ্ছে 100 ইন্টু 10⁻³ মোলার
ইন্টু ভি কত, ভি হচ্ছে 2 ml। তো 2 ml কে আমি ডাইরেক্ট হচ্ছে এখানে আসলে লিটার নিতে হবে, লিটারে নিচ্ছি 1000 দিয়ে ভাগ দিয়ে, এবং ই হচ্ছে সালফিউরিক অ্যাসিডের তুল্য সংখ্যা 2। এবং ডান পাশে কি কি আছে দেখো, ডান পাশে আছে হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড। সোডিয়াম হাইড্রোক্সাইডের এস কত, ঘনমাত্রা 1 মোলার দেওয়া আছে, এবং ভি দেওয়া নাই, ভি2টা তুমি বের করবা। এটা ভি2 ধরো, এটা বের করবা, অথবা জাস্ট ভি ধরো, ভি বের করবা, ঠিক আছে। আচ্ছা, শুধু ভি বের করবা। এই ভি ইন্টু ই, সোডিয়াম হাইড্রোক্সাইডের তুল্য সংখ্যা হচ্ছে 1। এখন তুমি এখানে ক্যালকুলেট করো, তাহলে দেখো এই 100 এই 1000 কাটাকাটি করলে এখানে শুধু 10⁻³ ইন্টু এই যে উপরে 2 এবং এই 2 গুণ করলে 4 আসতেছে, হ্যাঁ, এবং 1/10 আসতেছে। এই যে 1000, 1000কে তুমি 100 দিয়ে কাটছো, 1/10, আর বাম পাশে শুধু ভি থাকতেছে। তাহলে তুমি এখন ক্যালকুলেট করো, দেখো আসতেছে হচ্ছে 4 ইন্টু 1/10⁴, এটা আসতেছে না, 1/10⁻³ ইন্টু 1/10, তাহলে 1/10⁴ ইকুয়াল ভি। সো এখন তোমার কাছে যেটা আসবে সেটা হচ্ছে ভি সমান সমান আসতেছে হচ্ছে 4 × 10⁻⁴। তো এটা আসতেছে হচ্ছে লিটারে। তুমি এখন মিলিলিটারে চাও, দেখো মিলিলিটারের প্রয়োজন কত সেটা চাইছে। তো এই জন্য তুমি আসলে যেটা করবা যে 1000 দিয়ে গুণ দিয়ে দিবা, তখন সেটা আসলে মিলিলিটারে চলে যাবে। তাহলে 4 ইন্টু আসতেছে হচ্ছে, তুমি যখন এটা কাটাকাটি করতেছো তাহলে 4 ইন্টু 1/10 আসতেছে, বুঝতে পারছো? 4 × 1/10 আসতেছে, মানে 0.4 আসতেছে, 0.4 ml আসতেছে। ওকে, এটা হচ্ছে অ্যান্সার। পরের প্রশ্নে যাই। কোন অ্যালকাইন অথবা অ্যালকিনকে ওজোনালাইসিস করলে মাত্র একটা অ্যালডিহাইড পাওয়া যায়? এই প্রথম অপশনটা ভুল লিখছে এখানে। সো এটা আসলে এরকম হবে না, প্রথম অপশনটা আরেকটা কার্বন বাড়বে। তো সে যেহেতু ভুল লিখছে, এটা আমি কেটে দিচ্ছি। আর পরেরগুলো ঠিক আছে। তো এখানে আসলে দেখো, তুমি যখন আসলে এই কার্বন ট্রিপল বন্ড বরাবর ভেঙে দিবা, তখন আসলে দুই পাশে সমান সংখ্যক একটা মাত্র অ্যালডিহাইড পাওয়া যাচ্ছে না। দেখো এই পাশে তুমি আসলে 3 কার্বন বিশিষ্ট কিছু একটা পাইতেছো, এই পাশে 2 কার্বন বিশিষ্ট কিছু একটা পাইতেছো। কিন্তু এইখানে যদি ডাবল বন্ড বরাবর ভেঙে দাও, ভেঙে দিলে দেখো সিএইচ ডাবল বন্ড ও CH3, এবং ডান পাশেও দেখো একই জিনিস, সিএইচ ডাবল বন্ড ও, এইচটা আমরা নিচের দিকে লিখি, দেখো সিএইচ ডাবল বন্ড ও CH3, তাই না? দেখো এটা হচ্ছে ইথানল, এটাও ইথানল, মানে একই যৌগ তুমি পাচ্ছ আসলে। যখন ডাবল বন্ড বরাবর ভেঙে দিয়ে জাস্ট অক্সিজেন অ্যাড করে দিবা, জাস্ট কি অ্যাড করে দিবা, অক্সিজেন অ্যাড করে দিবা ডাবল বন্ডের মধ্যে, তখন তুমি যে যৌগটা পাবা সেটাই আসলে প্রোডাক্ট এখানে। তুমি দেখো এইটাকে অপশন ডি কে যদি তুমি আসলে এই ডাবল বন্ড বরাবর ভাঙো, তুমি পাবা হচ্ছে HCHO মেথানল, এবং আসলে ইথানল পাবা, দুইটা যৌগ পাবা। হ্যাঁ, যদি বলতে যে একটা মাত্র না, দুইটা যৌগ পাওয়া যাবে কোনটা, তখন তুমি ডি উত্তর বলতে পারতা। হ্যাঁ, বি ও উত্তর হইতো এরকম আর কি। কিন্তু এখানে একটা যৌগ আসতেছে, দেখো এই দুইটা যৌগ একই রকম, অপশন সি এই জন্য অ্যান্সার। 25 ডিগ্রি তাপমাত্রায় 25 গ্রাম অসম্পৃক্ত দ্রবণকে বাষ্পীভূত করে 5 গ্রাম দ্রব পাওয়া গেছে। ওই তাপমাত্রায় 100 গ্রাম অসম্পৃক্ত দ্রবণকে সম্পৃক্ত দ্রবণ করতে কত গ্রাম দ্রব যোগ করতে হবে? সহজ একটা ম্যাথ, বাট অনেকের কাছে এটা খুবই কঠিন লাগবে স্বাভাবিকভাবে, কারণ কিছু বিষয় বোঝার আছে আসলে। 25 ডিগ্রি তাপমাত্রায় 25 গ্রাম অসম্পৃক্ত দ্রবণকে বাষ্পীভূত করে 5 গ্রাম দ্রব পাওয়া গেছে। প্রথম এখানে একটা শব্দ দেখো যে অসম্পৃক্ত দ্রবণ। অসম্পৃক্ত দ্রবণ মানে হচ্ছে দ্রবণটা এখনো সম্পৃক্ত হয় নাই। তুমি আসলে এখানে আরো দ্রব দিতে পারো দ্রবণের মধ্যে। তো এই দ্রবণ, অসম্পৃক্ত দ্রবণকে বাষ্পীভূত করছে করে 5 গ্রাম দ্রব পাইছে, ঠিক আছে। একটা দ্রবণ ছিল, যে দ্রবণের মধ্যে দ্রব ছিল 5 গ্রাম, দেন এটা আসলে বাষ্পীভূত করে 5 গ্রাম দ্রব পাওয়া গেছে। ওকে, ওই তাপমাত্রায় 100 গ্রাম অসম্পৃক্ত দ্রবণ, সেই লাইনে আমরা পরে আসতেছি। প্রথম লাইনের যে ইনফরমেশন সেটা একটু ভালো মতো লক্ষ্য করো, যে 25 গ্রাম দ্রবণকে, তাহলে দেখো তোমার আসলে দ্রবণ আছে হচ্ছে 25 গ্রাম, এবং তোমার কাছে দ্রব পাইছে তুমি আসলে 5 গ্রাম। তাহলে বলো তো যে দ্রাবক কতটুকু আছে, দ্রাবক আছে 20 গ্রাম, তাই না? এখন বুঝার ব্যাপার হচ্ছে যে 25 ডিগ্রি তাপমাত্রায় দ্রবটির দ্রাব্যতা 40। এর মানে কি? এর মানে আমরা জানি যে যখন দ্রাব্যতা দেওয়া থাকে তখন আসলে 100 গ্রাম দ্রাবকে থাকতে পারে হচ্ছে 40 গ্রাম দ্রব। হ্যাঁ, 100 গ্রাম দ্রাবকে 40 গ্রাম দ্রব থাকতে পারে। এটাই হচ্ছে তার দ্রাব্যতা। দ্রাব্যতা 40, মানে এইটাই হচ্ছে কথা, যে 100 গ্রাম দ্রাবকে 40 গ্রাম দ্রব থাকতে পারে। কিন্তু তোমার কাছে দ্রাবক আছে কতটুকু দেখো তো, তোমার কাছে আছে আসলে 20 গ্রাম। তাহলে সেই 20 গ্রাম দ্রাবকে, সেই
তাহলে সেই 20 গ্রাম দ্রাবক, যে দ্রাবক তোমার কাছে আছে, সেই 20 গ্রাম দ্রাবকে কতটুকু দ্রব আসলে থাকতে পারে সেটা আমরা একটু বের করি। 40 গুণ 20, নিচে হচ্ছে 100। হ্যাঁ, তুমি কাটাকাটি করো, 20 দিয়ে কাটলে 5, 8, তাহলে 8 গ্রাম দ্রব আসলে তোমার থাকতে পারে এই 20 গ্রাম দ্রাবকের মধ্যে। হ্যাঁ, 20 গ্রাম দ্রাবকের মধ্যে। তাহলে এখন আসো, যে বলছে ওই তাপমাত্রায় এখন ছিল কত, আসলে ছিল হচ্ছে 5 গ্রাম। দেখো ছিল হচ্ছে 5 গ্রাম, মানে অতিরিক্ত কতটুকু ছিল বলো তো, একটু ভালো মতো দেখো যে অতিরিক্ত দ্রব ছিল হচ্ছে 8 - 5, মানে 5 গ্রাম তো ছিল, কিন্তু আসলে থাকতে পারে 8 গ্রাম, অতিরিক্ত ছিল হচ্ছে 3 গ্রাম। হ্যাঁ, আশা করি বুঝতে পারছো, 3 গ্রাম অতিরিক্ত দ্রব ছিল। এখন বলছে যে ওই তাপমাত্রায় 100 গ্রাম অসম্পৃক্ত দ্রবণটি সম্পৃক্ত করতে কত গ্রাম দ্রব যোগ করতে হবে। তাহলে তুমি দেখো যে 25 গ্রাম অসম্পৃক্ত দ্রবণকে তুমি যদি সম্পৃক্ত করতে চাও, তাহলে আসলে তোমাকে 3 গ্রাম অতিরিক্ত অ্যাড করা লাগছে। 3 গ্রাম অতিরিক্ত অ্যাড করা লাগছে। কিন্তু তুমি যদি এখন এই 100 গ্রাম, প্রশ্নে বলছে যে 100 গ্রাম, কতটুকু আসলে 100 গ্রাম অসম্পৃক্ত দ্রবণকে তুমি যদি সম্পৃক্ত করতে চাও, তাহলে কত গ্রাম দ্রব যোগ করতে হবে। আমরা তো এটা জানি যে 25 গ্রাম অসম্পৃক্ত দ্রবণকে আমরা যদি সম্পৃক্ত করতে চাই, তাহলে 3 গ্রাম অতিরিক্ত দ্রব দেওয়া লাগতেছে। হ্যাঁ, কিন্তু যদি 100 গ্রাম হয়, তাহলে সেটা কত হবে, 3 গুণ 100 / 25। দেখো 25 আর 3 ভাগ করলে কত হবে, উপরে 4 হবে, তাহলে 3 × 4 = 12, হয়ে গেল 12 গ্রাম। ঠিক আছে, তো এটা হচ্ছে উত্তর, 12 গ্রাম। তুমি আসলে 100 গ্রামে অসম্পৃক্ত দ্রবণকে সম্পৃক্ত করতে 12 গ্রাম তোমাকে যোগ করতে হবে। এটা অনেকে কিন্তু বুঝে না, আমি একটু সহজে তোমাদেরকে বুঝাই দিলাম, আশা করি বুঝতে পারছো। পরের প্রশ্নে যাই। ক্ষয়ের প্রবণতা সব থেকে বেশি কোনটির? এটা হচ্ছে কপারের, মনে রাখবা। যৌগ, জটিল যৌগ গঠনে কতটি ইডিটিএ অণু প্রয়োজন হয়? তো একটা। কেন? তোমরা কি ইডিটিএ এর গঠন জানো? ইডিটিএ কিরকম দেখতে? ইডিটিএ এরকম, NCH2CH2N, এবং এখানে COOH, CH2COOH হবে, CH2COOH, CH2COOH। এখানেও আসলে এরকম CH2COOH, CH2COOH। এখানে একটু তোমাদের বুঝতে হবে যে এইখানে যে একটা OH দেখতেছো, এইখানে একটা OH, এইখানে একটা OH, এখানে একটা OH, কয়টা হলো? 4টা। এবং এখানে নাইট্রোজেন দেখতেছো এবং এখানে নাইট্রোজেন দেখতেছো, এদের তো লোন পেয়ার আছে, লোন পেয়ারগুলো নিচে দিতেছি, লোন পেয়ারগুলো নিচে দিতেছি। এবং এইখানে যে OH আছে, এই OH এর যে অক্সিজেনের মধ্যে লোন পেয়ার আছে, তো এরা আসলে দেখো মোট 6টা। তো একটা ইডিটিএ 6টা বন্ধন ফর্ম করে আসলে। ঠিক আছে, 6টা বন্ধন ফর্ম করতে পারে, ফর্ম করে থাকে। তো তো এই অষ্টতলকীয় জটিল যৌগ গঠনের ক্ষেত্রে, যেমন তোমরা SF6 দেখছো, SF6 কিরকম দেখছো, এরকম, এইদিকে ফ্লোরিন 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 ফ্লোরিন, এগুলো ফ্লোরিন। ঠিক আছে, সবগুলো ফ্লোরিন। দেখো এখানে বন্ধন কয়টা, 3টা, এপাশে 3টা, 6টা বন্ধন লাগতেছে না অষ্টতলকীয় জটিল যৌগ গঠনের ক্ষেত্রে। তো একটা ইডিটি আসলে 6টা বন্ধন ফরমেশন করতে পারে। ঠিক আছে, তো এই জন্য আসলে ইডিটিএ একটাই অণুই প্রয়োজন, একটা ইডিটিএ অণুই এখানে আসলে প্রয়োজন। ওকে, এরপরে দেখো সালফিউরিক অ্যাসিড দ্রবণের মোলালিটি এবং মোলারিটি যথাক্রমে এত এবং এত, দ্রবণের ঘনত্ব কত? ডেনসিটি সূত্রটা আসলে মুখস্থ রাখবা, যেটা আসলে তুমি মুখস্থ এভাবে রাখতে পারো যে মোলালিটি, মোলা মোলারিটি, আচ্ছা মোলারিটি ইনটু মোলার মাস ডিভাইডেড বাই, আচ্ছা টানটা একটু বাঁকা হয়ে গেছে, ডিভাইড বাই মোলালিটি, মোলালিটি প্লাস 1000। তো আসলে এটা মোলারিটি কত, মোলারিটি দিয়ে দিচ্ছে হচ্ছে 11.12 ইন্টু মোলার মাস 98, ডিভাইডেড বাই মোলালিটি কত, মোলালিটি হচ্ছে 94.13 প্লাস 1000। এটা আসলে যোগ করে দিবা, যোগ করে দিলে 1.20 গ্রাম পার লিটারে চলে আসবে। ঠিক আছে, পরের প্রশ্নে যাই। একটা দ্বিপরমাণু যৌগে অণুতে দুইটা পরমাণুর মধ্যবর্তী আধান দূরত্ব 1.27 অ্যাংস্ট্রম এবং উভয়ের আধান 1.602 × 10⁻⁹ হলে
কুলম্ব হলে যৌগটার ডাইপোল মোমেন্ট সিএম এককে কত? তো এই প্রশ্নটা তো দেখলা, এই প্রশ্নে আসলে ডাইপোল মোমেন্ট চাইছে। এটা সহজ আছে, ডাইপোল মোমেন্ট কিউ ইন্টু ডি, এটা তোমরা জানো যে কিউ হচ্ছে চার্জ 1.6 ইন্টু 10⁻19 কুলম্ব, ইন্টু ডি হচ্ছে দূরত্ব, আধানদের দূরত্ব 1.27 দিয়ে দিছে, অ্যাংস্ট্রমে দিছে, এটাকে আসলে 10⁻10 দিয়ে মিটারে নিতে হবে। তো তারপর আসলে এটা ক্যালকুলেট করবা, ক্যালকুলেট করলে দেখবা আসবে হচ্ছে 2.03 ইন্টু 10⁻কত -29 আসবে। ঠিক আছে, ওকে। এরপরের প্রশ্ন যাই। 27 ডিগ্রি উষ্ণতায় 10 লিটার আয়তনের একটা সিলিন্ডারে এত গ্রাম হিলিয়াম, এত গ্রাম অক্সিজেন এবং এত গ্রাম নাইট্রোজেন গ্যাস আছে। মিশ্রণের মোট চাপ দিয়ে দিছে। হিলিয়াম গ্যাসের আংশিক চাপ কত অ্যাটমসফিয়ার? তো দেখো আংশিক চাপ পি অফ এইচ ই, আংশিক চাপ সমান সমান আসলে মোল ভগ্নাংশ এক্স এন, হ্যাঁ, মোল ভগ্নাংশ ইন্টু আসলে মোট চাপ। হ্যাঁ, এই সূত্রটা মনে রাখতে হবে। তাহলে মোল ভগ্নাংশ কি? মোল ভগ্নাংশ মানে হচ্ছে নিজ মোল বাই মোট মোল, নিজ মোল বাই মোট মোল। এখন প্রত্যেকটার মোল সংখ্যা আসলে বের করা লাগবে। এখন নিজ মোল কত? আসলে হিলিয়ামের মোল ভগ্নাংশ কত? হিলিয়ামের মোল ভগ্নাংশ হচ্ছে আচ্ছা, হিলিয়ামের মোল সংখ্যা কত? হিলিয়ামের ডাব্লিউ বাই এম, প্রত্যেকটা ডাব্লিউ বাই এম দিয়ে বের করবো। দেখো হিলিয়ামের ডাব্লিউ কত গ্রাম দেওয়া আছে? 0.4 গ্রাম, না 0.4, ডাব্লিউ বাই এম হিলিয়াম কত 4। তাহলে নিজ মোল বাই মোট মোল। তো এখন আসলে মোট মোল সংখ্যা নিচে বসাইতে হবে। 1.6 গ্রাম অক্সিজেন আছে, 16 দিয়ে ভাগ দিতে হবে, এবং 1.4 গ্রাম নাইট্রোজেন আছে, সেটাকে আবার 14 × 28 দিয়ে ভাগ দিতে হবে। এটা আসলে তুমি আসলে পুরোটা মোল ভগ্নাংশে পাইলা যে নিজ মোল বাই মোট মোল। প্রত্যেকটা মোল সংখ্যা আমি কিন্তু ডাব্লিউ বাই এম, এই যে এন সমান সমান ডাব্লিউ বাই এম, এই সূত্র দিয়ে বের করছি। তো পি কত? পি মোট চাপ দেখো দেওয়া আছে 0.492। ঠিক আছে, ক্যালকুলেট করলে কি আসবে? 0.1 আসবে। এইখানে আসলে 0.1 আসবে, প্লাস এটা 0. কত আসবে? 1.6 কে এইখানে একটু ভুল হয়েছে, এটা আসলে 16 হবে না, এটা আসলে 32 হবে। অক্সিজেন 16 দ্বিগুণে 32। সো এটা কত আসবে? এটা 0.05 আসবে, প্লাস এইটাও 0.05 আসবে। দেখো বুঝতে পারছো কিনা এটা, আশা করি বুঝতে পারছো। ইন্টু 0.492, এটা হচ্ছে মোট আসবে। তাহলে মোট মোল সংখ্যা নিচে আসলে কত আসতেছে সবগুলো যোগ করে দেখো। এটা 0.05 এবং 0.05 যোগ করলে 0.1 আসতেছে। তাহলে উপরে 0.1, নিচে 0.1 প্লাস 0.1 0.2, তাই না? ইন্টু 0.492 হচ্ছে 0.5। দেখো 0.5 ইন্টু 0.492, এই দুইটা গুণ করো। গুণ করলে দেখবা চলে আসবে 0.246। হ্যাঁ, মানে হচ্ছে এটাকে যখন তুমি 2 দিয়ে ভাগ দিবা, 0.492কে 2 দিয়ে ভাগ দাও, চলে আসবে অ্যান্সার 0.246। ওকে, আশা করি বুঝতে পারছো। এর পরের প্রশ্নে যাই। ঘন সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে বেনজিনের সাথে প্রোপিনের বিক্রিয়া। দেখো বেনজিন হচ্ছে এরকম, বেনজিনের সাথে যখন তুমি আসলে প্রোপিনের বিক্রিয়া দিবা, এরকম ডাবল বন্ড এখানে থাকবে, এখানে CH2 ডাবল বন্ড CH3। তো এই প্রোপিনের বিক্রিয়া দিলে আসলে যেটা তৈরি হবে সেটা হচ্ছে এইরকম, এইখানে CH, হ্যাঁ CH হবে এখানে, আর এখানে CH3 এইভাবে চলে আসবে, এভাবে CH কোনো পাত্র থেকে। এসটিপিতে কোনো ছিদ্রযুক্ত পাত্র থেকে 5 মিনিটে 1 লিটার হাইড্রোজেন গ্যাস নিঃসরিত হলে ওই একই অবস্থায় অক্সিজেন গ্যাস নিঃসরণের হার কত? এইটা দেখো কিভাবে করবা। তোমরা জানো যে আসলে কিভাবে করতে হয়। আর ইজ ইনভার্সলি প্রপোর্শনাল অফ অ্যাটমিক মাস, এটা আমরা জানি। তাহলে তুমি লিখতে পারো হচ্ছে R2/R1 সমান সমান √M1/M2। তাহলে তুমি এখান থেকে বের করবা R2 √M1। প্রথমে হাইড্রোজেন গ্যাস, তাই না? হাইড্রোজেন হচ্ছে 2, আর নিচে M2 হচ্ছে অক্সিজেন, অক্সিজেন 16 দুগুণে 32 ইন্টু R1 কত? এই যে এখানে কিন্তু প্রথমে কি দেওয়া আছে? ব্যাপন হার দেওয়া আছে। হার আর সমান সমান, আর একটা লেখা ঠিক হয় নাই। ব্যাপন হার দেওয়া আছে, ব্যাপন হার আর সমান সমান কিন্তু 1/5 এটা দেওয়া আছে, 1 লিটার, আর নিচে হচ্ছে মিনিট, লিটার পার মিনিট দেওয়া আছে। তো এটা আসলে 0.2 লিটার পার মিনিট। ঠিক আছে, এটা দেওয়া আছে, তো এটা 0.2 দিয়ে গুণ দিয়ে দিবা। এখানে হচ্ছে 1 বাই এখানে 16 হবে, তারপরে কাটাকাটি গেলে 1/4 ইন্টু 0.2। তাহলে 0.2 এভাবে কাটাকাটি করলে কত আসবে? আসবে হচ্ছে 0.05, তাই না? কোনো দ্রবণের OH মাইনাস আয়নের ঘনমাত্রা এত মিলি মোলার হলে দ্রবণটির পিএইচ কত? তো এটা হচ্ছে ঘনমাত্রা দিয়ে দিছে 1 × 10⁻²
ইন্টু 10⁻³ মোলার, তাহলে মাইনাস লগ অফ যদি এইটা হয় তাহলে অ্যান্সার কত হবে? মাইনাস এটা যেটা আসবে সেটা হচ্ছে পিওএইচ আসবে, ঠিক আছে? এটা যেটা আসবে পিওএইচ আসবে, তাহলে মাইনাস লগ অফ 1 × 10⁻⁵, হ্যাঁ 1 × 10⁻⁵ এটা আসবে, তাহলে এটা হচ্ছে 5। আর পিএইচ কত আসবে? পিএইচ হবে হচ্ছে 14 - 5 9। ওকে, এর পরের প্রশ্ন দেখি। অধিকতর অস্থিত কার্বোক্যাটায়নটি হলো অস্থিতিশীল কার্বোক্যাটায়ন, মানে কম স্থিতিশীল। কম স্থিতিশীল হবে হচ্ছে 1 ডিগ্রি, 3 ডিগ্রি সবচেয়ে বেশি স্থিতিশীল, তারপরে 2 ডিগ্রি, তারপরে আসলে 1 ডিগ্রি। এটা হচ্ছে স্থায়িত্বের ক্রম, মনে রাখবা, স্থায়িত্বের ক্রম। এটা প্রায় সময়ই আসে আসলে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায়, এইসব প্রশ্নই আসে ঘুরে ফিরে। তবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এবারের 25-26 সেশনের প্রশ্নগুলো আসলে কিছু প্রশ্ন, মানে অনেকগুলো প্রশ্নই ভালোই কঠিন ছিল স্টুডেন্টদের জন্য এক্সাম হল সিচুয়েশন অনুযায়ী। এসিএল এ দেখো কোনো জায়গায় মোলার দেয় নাই, সব জায়গায় মিলি মোলার। 3টা প্রশ্ন এটা নিয়ে পাইতেছি মিলি মোলার দেয়া। এসিএল এর 5 মিলি মোলার দ্রবণের পিএইচ কত? মাইনাসটি কেন? ওই যে মিলি মোলার দেওয়া আছে তো মিলি মোলার থেকে মোলারে নিলাম। তো এখন এটার ভ্যালু তোমাকে জানতে হবে যে মাইনাস লগ অফ 5 থাকলে এটার আসলে ভ্যালু কিভাবে বের করবা সেটা। তো লগের একটা ক্যালকুলেশনের একটা চার্ট আছে, তো লগের ক্যালকুলেশন কিভাবে সহজে করতে হয় সেটা একটু দেখবা, তাহলে তোমাদের ধারণা হবে যে শর্টকাটে কিভাবে করবা। জুইটার আয়ন প্রদর্শন করে অ্যালানিন। হ্যাঁ, অ্যালানিন সমূহ জুইটার আয়ন প্রদর্শন করে। অ্যালানিন কিভাবে জুইটার আয়ন হিসেবে থাকে দেখো, আসলে অ্যালানিন হচ্ছে মানে অ্যালানিন একটা অ্যামিনো অ্যাসিড, বুঝছো? এটা তো তোমরা জানো। অ্যালানিনের স্ট্রাকচার আসলে এরকম, এটা কার্বনে 4 হাতে 4টা ভিন্ন জিনিস থাকবে, এখানে NH2 থাকবে, এখানে হচ্ছে এটা থাকবে। তো এইখান থেকে আসলে দুইটার আয়নটা কিভাবে ফরমেশন হয় দেখো, মানে দুইটা আয়ন একই কম্পাউন্ডের মধ্যে নেগেটিভ এবং পজিটিভ আয়ন কিভাবে ফরমেশন হয় সেটা একটু দেখো। এখানে আসলে CH যখন থাকে, এখানে R গ্রুপ থাকে, এই দুটো ঠিক থাকে। এবং এই যে COOH সেটা আসলে এই রকম থাকে, হ্যাঁ, এখানে নেগেটিভ চার্জ। এবং আমি অন্য কালে যদি দেখাই যে এই NH3 এখানে প্লাস, হ্যাঁ NH2 এখানে আসলে প্রোটোনেটেড হয়, একটা হাইড্রোজেন অ্যাড হয় এবং এখান থেকে হাইড্রোজেন সরে যায়। দেখো এখানে আসলে মাইনাস চার্জ, এখানে আসলে প্লাস চার্জ। তো এই আয়নটাকে বলা হয় জুইটার আয়ন। কি আয়ন? জুইটার আয়ন বলা হয়। তো এটা আসলে অ্যালানিনে দেখা যায়, ঠিক আছে? অ্যামিনোফেনল অথবা বেনজামাইড, অ্যানিলিন এগুলোতে দেখা যায় না। রক্তে গ্লুকোজের ঘনমাত্রা এত মাইক্রো মাইক্রো মোলার হলে পিপিএম এর ঘনমাত্রা কত হবে? তো পিপিএম সমান সমান আসলে SM ইন্টু 1000। তো এস কত? এখানে আসলে এস ঘনমাত্রা হচ্ছে মাইক্রো মোলার, এই জন্য আসলে -10⁻⁶ দিয়ে গুণ দিতে হবে, ইন্টু এম হচ্ছে 180 গ্লুকোজের, ইন্টু হচ্ছে কত? ইন্টু হচ্ছে 1000। এগুলা সব তুমি গুণ দাও, গুণ দিলে কি আসবে দেখো। প্রথমত আহ, এটা আসলে 5 দিয়ে 3টা শূন্য, তারপরে আরো 2টা শূন্য, আরো একটা শূন্য, ইন্টু 18 ইন্টু 10⁻⁶। আমি এইভাবে লিখতেছি, ক্যালকুলেশন বুঝো কিনা দেখো। এইখানে দেখো 6টা শূন্য আছে, এই 6টা শূন্য এবং এই 10⁻⁶ কাটাকাটি, তাহলে 5 ইন্টু 18 গুণ করো, 5 8 40, 5 একে 5 আর 4 9, 90 হচ্ছে অ্যান্সার। পরের প্রশ্নে যাই। 19 নম্বরটা দেখো, নাইট্রোবেনজিন। তো নাইট্রোবেনজিনকে নাইট্রেশন করছে, নাইট্রেশন করলে আসলে আসবে হচ্ছে নাইট্রোবেনজিনকে, খুব গুরুত্বপূর্ণ, নাইট্রোবেনজিন। নাইট্রোবেনজিনকে নাইট্রেশন করলে আরেকটা নাইট্রো গ্রুপ আসবে হচ্ছে মেটা পজিশনে। তারপরে তুমি যখন এটাকে আসলে NH4, হ্যাঁ NH4 2S দিয়ে দিচ্ছ, তখন আসলে নাইট্রো গ্রুপগুলো অ্যামিনো গ্রুপ হয়ে যাবে, NH2 হয়ে যাবে। তাহলে উত্তর হবে 1,3 ডাইঅ্যামিনো বেনজিন। বুঝতে পারছো? এর পরের প্রশ্নে চলে যাই, কোন যৌগটির হাইড্রোজেন বন্ধনী বেশ শক্তিশালী? তো অবশ্যই এটা আসলে ইথানোয়িক অ্যাসিড হবে। অ্যাসিডের হাইড্রোজেন বন্ডিং, এখানে হাইড্রোজেন বন্ড আছে এই কারণে, ঠিক আছে, হাইড্রোজেন বন্ডিং থাকার কারণে। এরপরে 25 ডিগ্রি তাপমাত্রায় 0.5 মোলার জিঙ্ক সালফেট দ্রবণে জিঙ্ক তড়িৎদ্বারে ডুবালে ওই তড়িৎদ্বারের বিভব ভি কত হবে? এটা আসলে যদি সেলের ভ্যালু কত দেওয়া আছে 0.76, সো 0.76 তুমি এখানে বসায় দাও। 0.76 প্লাস প্লাস 0.0592, এটা তোমরা জানো যে 0.0592 ডিভাইডেড বাই এন, এন এর মান 2 যেহেতু এখানে 2টা ইলেকট্রন জিঙ্ক ছাড়বে, ইনটু ইনটু কত, ইনটু কত এটা হচ্ছে আগে বুঝতে হবে। ইনটু হচ্ছে লগ অফ
লগ অফ জাস্ট 0.5, লগ অফ কি জাস্ট 0.5 মোলার জিঙ্ক সালফেট দিছে, সুতরাং শুধু জিঙ্কের ঘনমাত্রা এখানে বসবে। দেন তুমি আসলে এখানে ক্যালকুলেট করবা, হ্যাঁ ক্যালকুলেট করে যেটা পাবা সেটা আসবে হচ্ছে 0.7689 এরকম কোন একটা ভ্যালু আসবে। সো এটা হচ্ছে উত্তর। ওকে, এর পরের প্রশ্নে যাই। কোন যৌগটার অম্লীয় ক্ষমতা সবচেয়ে বেশি? হচ্ছে ট্রিপল বন্ড হবে, ঠিক আছে, ট্রিপল বন্ড। তো টার্মিনাল অ্যালকাইন এরা আসলে সবচেয়ে বেশি অম্লীয় হবে এখানে, হ্যাঁ বাকিগুলোর চেয়ে। এরপরে যাও যে 25 ডিগ্রি তাপমাত্রায় 1 ATM চাপে নাইট্রোজেনের ঘনত্ব এত গ্রাম পার লিটার, ওই তাপমাত্রায় চাপ 3 গুণ করা হয়েছে, গ্যাসটার ঘনত্ব কত গ্রাম পার লিটার হবে? তো এখানে আসলে যদি আমি কি দিয়ে আসলে এখানে বলেছি, আচ্ছা তোমরা জানো যে র1 T1/P1 সমান সমান র2 T2/P2, এরকম সূত্র তোমরা জানো। তাহলে এখানে বলো তো যে র এবং পি এরা পরস্পরের কি ব্যস্তানুপাতিক নাকি সমানুপাতিক? দেখে বুঝতে পারতেছো এরা আসলে সমানুপাতিক। তাহলে র টু বাই র1 সমান সমান P2/P1 এরকম হবে। তাহলে দেখো তো যে র2 এর ভ্যালু তুমি বের করবা, এবং P2 দেখো বলছে তাপমাত্রার চাপ 3 গুণ করা হয়েছে, সো P2 কে তুমি 3P লিখো এবং P1 কে শুধু P লিখো, এবং র1 যেটা সেটাকে তুমি লিখো 1.13। হ্যাঁ 1.13, আর কিছু লিখতে হবে না। এখন তুমি এই 3-এর সাথে 1.13 গুণ দিয়ে দাও, হ্যাঁ কত আসে? কত আসে? স্বাভাবিকভাবে একটু বেশি আসবে, তো 3.39 আসতেছে। হ্যাঁ কত আসতেছে? 3.39। সো এটা হচ্ছে অ্যান্সার। তো এরকম যে সূত্রগুলা, এই সূত্রগুলা মুখস্থ থাকলে যেটা হয় অনেক সময় সম্পর্কগুলো তাৎক্ষণিক মাথায় চলে আসে যে আচ্ছা ঘনত্বের সাথে চাপের সম্পর্ক তো এরকম, এবং আমরা আবার এখান থেকে বলতে পারি যে ঘনত্বের সাথে টেম্পারেচারের সম্পর্ক আবার ইনভার্সলি প্রপোর্শনাল। সো এগুলো কাজে লাগে আর কি। এরপরে এইটা একটা যৌগ দিয়ে দিছে এবং পটাশিয়াম হাইড্রোক্সাইড অ্যালকোহলিক দ্রবণ দিছে। অ্যালকোহলিক দিলে অ্যালকোহল উৎপন্ন হবে না, হ্যাঁ অ্যালকোহলিক দিলে অ্যালকোহল উৎপন্ন হবে না, অ্যালকিন উৎপন্ন হবে। সো এই দুইটা অ্যালকিন উৎপন্ন হয়, হ্যাঁ একটা মাঝখানে ডাবল বন্ড হয়, এইখান থেকে ডাবল বন্ড একটা এইখানে হবে, একটা ডাবল বন্ড এইখানে হবে, ব্রোমিন এখান থেকে সরে যাবে, হাইড্রোজেন একবার এখান থেকে সরবে, একবার এখান থেকে সরবে। সো এখানে ডাবল বন্ড ক্রিয়েট হবে একবার, এখানে ডাবল বন্ড ক্রিয়েট হবে একবার। So দুইটা যৌগ তৈরি হবে। এর মধ্যে আবার এই যে প্রথম যৌগ দেখতেছো সেটা আবার বেশি স্টেবল যৌগ, এটা নিয়েও পরীক্ষায় প্রশ্ন আসে। ওকে, এটা আমি লিখতেছি না। লাস্ট প্রশ্ন, 5 মোলার সালফিউরিক অ্যাসিড জলীয় দ্রবণের ক্ষেত্রে কোন বিবৃতিটি সঠিক? 5 মোলার সালফিউরিক অ্যাসিড দ্রবণ, এর ক্ষেত্রে আসলে এক্ষেত্রে পিএইচ দিচ্ছে -1। এই প্রশ্নটার ক্ষেত্রে পিএইচ সমান সমান মাইনাস লগ অফ এইচ প্লাস, এখানে তো এইচ প্লাস আসলে দুইটা, সো এটার সাথে 2 দিয়ে গুণ হবে যেহেতু এইচ প্লাস দুইটা আছে সালফিউরিক অ্যাসিডের মধ্যে, মাইনাস লগ অফ 5 × 2, তো মাইনাস লগ অফ 10, মাইনাস লগ 10 এর ভ্যালু আসলে -1, ঠিক আছে। এটা আসলে পিএইচ যেটা আসলে আসতেছে এখানে। তো এটা আসলে বিভিন্ন সলিউশনে তোমরা দেখবা যে এখানে আসলে উত্তর প্রথমটা দিয়ে রাখছে, কিন্তু আসলে এটার মানে থিওরিটিক্যাল ব্যাখ্যা অনুযায়ী এটার মেইন অ্যান্সারটা আসলে এইটা হওয়া উচিত, অপশন বি হওয়া উচিত। তো কেন? কারণ আসলে এটা তোমরা অ্যাক্টিভিটি এবং কনসেন্ট্রেশনের পার্থক্য এখনো পড়ো নাই। অনার্স লেভেলে যদি কেউ কেমিস্ট্রি পড়ো তাহলে সে পার্থক্য বুঝতে পারবা। নরমালি আসলে যখন এটা তো 5 মোলার অনেক হাই কনসেন্ট্রেটেড অ্যাসিড দেওয়া আছে, হাই কনসেন্ট্রেশনে আছে সালফিউরিক অ্যাসিড। এখানে আসলে অনেক আকর্ষণ বিকর্ষণ হয় হাইড্রোজেন আয়নের মধ্যে, দেন আসলে হাইড্রোজেন আয়নের কার্যকারিতাটা আসলে ওইভাবে ঠিক থাকে না। তো দেখা যায় যে তখন অ্যাক্টিভিটিটা আসে আসলে, ঠিক আছে, অ্যাক্টিভিটি আসলে দেখা যায় যে সেটা এই অ্যাক্টিভিটি যখন বের করি আমরা কনসেন্ট্রেশনের পরিবর্তে, মানে পিএইচ এর পরিবর্তে যখন আসলে অ্যাক্টিভিটি আমরা বের করতে যাই তখন দেখা যায় যে সেটা পিএইচটা আসলে মানে অ্যাক্টিভিটি দিয়ে যখন পিএইচ বের করতে যাই তখন দেখা যায় যে আসলে পিএইচটা -1-এর চেয়ে কিছুটা বড় হয়ে যায়। হ্যাঁ -1-এর চেয়ে কিছুটা বড় হয়ে যায়, এমনিতে বের করলে কত আসতেছে -1 আসতেছে, তো আসলে এই ক্ষেত্রে অ্যাক্টিভিটির কেস চলে আসে। এটা উত্তরটা আসলে বি হওয়ার কথা। এখন এ দিছে আসলে আহ, আমি জানি না এ আসলে এ আসলে তুমি অ্যাক্টিভিটি চিন্তা বাদ দিলে দেন আসলে এ আসে, কিন্তু নর্মালি অ্যাক্টিভিটির যদি চিন্তা ভাবনা করি যেটা আসলে তোমরা পড়ো নাই, অ্যাক্টিভিটিতে চিন্তা ভাবনা করলে অপশন বি উত্তর হওয়ার কথা। যাই হোক, তো তোমরা আরও কয়েকটা বই দেখতে পারো যে কোনটা অ্যান্সার দিছে, সেই অনুযায়ী তোমরা উত্তর করতে পারো। এটা মানে মেইন ব্যাখ্যাটা আসলে ব্যাখ্যা দিয়ে চিন্তা করলে অপশন বি অ্যান্সার হইতে পারে, ঠিক আছে। সবাই ভালো থাকো, আল্লাহ হাফিজ। আর কমেন্ট করো তোমরা যারা ক্লাস করছো, কমেন্টে জানাও ক্লাসটা কেমন লাগলো। সবাই ভালো থাকো, আল্লাহ হাফিজ।